আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লাবণী আমিন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি থার্ড ইয়ারের ক্লাস। এবং আমাদের আজকের যে সাবজেক্ট, আমি আজকে দুইটা রেমেডি পড়াবো ম্যাট্রেমেডিক্যাল। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে স্ট্র্যাপিস্যাগ্রিয়া আর একটা হচ্ছে মেজোরিনাম। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত ভাবে দুইটা রেমেডিকে তুলে ধরতে, যেহেতু সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে আসলে এই দুইটা রেমেডি আলোচনা করাটা অনেকটাই কঠিন। তো যাই হোক, আমি একদম যে আলোচনাটুকু না করলেই নয়, একদমই যেটুকু দরকার শুধুমাত্র সেটুকুই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্ট্র্যাপিস্যাগ্রিয়ার যে চারটি কথা নিয়ে আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচিতি বইটা আমি জানি, এটা মোটামুটি কমন একটি বই এবং এই বইটা আলহামদুলিল্লাহ মনে হয় সবার কাছে আছে। হ্যাঁ, তো আমি এখন চেষ্টা করতেছি সেই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাপিস্যাগ্রিয়ার কিছু মূল কথা, মূল থিম শেষ করে আসি। মূল থিম বা মূল কথাটুকু তুলে ধরার উনি প্রথমে একটা কথা দিয়ে শুরু করেছিলেন, সেটি হচ্ছে কাম ভাবে প্রাবল্য এবং তার কুফল। স্ট্র্যাপিস্যাগ্রিয়া এই রেমেডিটা সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত করে একটু বলি। এই রেমেডিটা মূলত একটু মাইন্ডের উপরে কাজ করে ভালো। হ্যাঁ, এবং যাদের মনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট চাপা থাকে এবং সেই কষ্টগুলো থেকে যদি কেউ কখনো মানে তাদের যে হস্তমিথুন প্রচুর পরিমাণে হয় বা সেখান থেকে যদি কারো কোনো ধরনের রোগের সমস্যা দেখা যায়, তাহলে সাধারণত স্ট্র্যাপিস্যাগ্রিয়া রেমেডিটা খুব ভালো কাজ করে। যার কারণে প্রথমেই কিন্তু আমাদের ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন যে কাম ভাবে প্রাবল্য এবং তার কুফল। কাম ভাবে প্রাবল্যতাটা কি? দেখা যাচ্ছে যে অনেক ধরনের অনেক রুগী আসে বা অনেক ছেলেরা আসে যে যারা পরে যে তারা ইয়াং সময় অনেক ধরনের হস্তবিক্ষেপ করেছিল, বা দেখা গেছে যে তারা অনিয়ন্ত্রিত লাইফ লিড। বর্তমান সময়টা তো আসলে কি বলবো, আসলে এমন একটা সমাজ চলে আসছে যেখানে শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু সেক্সুয়াল রিলেশনটা থাকে না। এছাড়াও দেখা যাচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকার মধ্যে পরক্রিয়া এবং হোমোসেক্সুয়াল একটা বিষয় কিন্তু চলে আসে এখন। তো মানে যে ট্রান্সজেন্ডার আমরা প্রায় শুনে যাচ্ছি। এই যে যে বেশ কিছু একটা মানে সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, এই যে কামু ভাব, এই যে আড়ালে আবদারে যাওয়া, লুকিয়ে থাকা, কাউকে কিছু ভয় না পাওয়া, সারাদিন একটু পর্নোগ্রাফি দেখা, এই যে বিষয়গুলো, এগুলো থেকে যে একটা চিন্তা ভাবনা হ্যাঁ আসে। সবসময় দেখা যাচ্ছে যে একটা ইয়াং ছেলে সে যদি সারাদিন পর্ন দেখে, হ্যাঁ, বা সেক্সুয়াল কোনো মুভি সে দেখছে, সে কিন্তু সবসময় তার মাথার মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে বেশি থাকবে যে কখন আমি একটা মানে মেয়ের সাথে বা একটা পুরুষের সাথে আমি সেক্সুয়াল লাইফ লিড করতে পারবো বা আমার একটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। এই যে একটা বিষয়, এই বিষয় থেকে কিন্তু মূলত একটা বিভিন্ন ধরনের রোগের কিন্তু শিকার হয়। এবং এই কারণে কিন্তু এই কামভাব মানে সেক্সুয়াল যে একটা অ্যাট্রাকশন, এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তার ফলে যে কুফলগুলি হয় সেখানে কারণে আসলে স্ট্র্যাপিস্যাগ্রিয়াটা খুব ভালো কাজ লাগে। হ্যাঁ, দেখা যায় যে তার কোনো চিন্তা নাই, যে কোনো চিন্তাই হোক তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা স্থান পায় না। সবসময় তার স্থান পায় শুধু যে সঙ্গম ইচ্ছা, মানে এই সেক্সুয়াল বিষয়গুলি তার মনে সবসময় থাকে। হ্যাঁ, এবং এর ফলে কি হয়, দিনে দিনে তার স্বাস্থ্য ভেঙে যায়, অর্থাৎ তার স্বাস্থ্য হয় না, তার ভাইটাল ফ্লুইড লস হয় এবং দেখা যায় যে তার বায়ু খুব দুর্গন্ধযুক্ত বায়ু হচ্ছে, ক্ষুধা খুব প্রবল নাই এবং পেটও ভরা থাকে না, খিদে খিদে ভাব লাগে কিন্তু সে খেতে পারে না। তারপরে তার পেট ব্যথা থাকে, স্মৃতিভ্রম হয়ে যায়, রাত্রে নিদ্রার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সে কথাবার্তা বলে বা সিমনাবিলিটি আমরা যেটাকে বলি যে হাঁটাহাঁটি করে, এই ধরনের একটা রোগ তার মধ্যে দেখা দেয়। তো স্ট্যাপিসেগ্রিয়া রোগীরা যখন মানে একদম মানে শেষ অবস্থাতে পৌঁছায়, তখন কিন্তু তাদের খুব বেশিরভাগ সময় দেখা যায় তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। হ্যাঁ, এবং দেখা যায় সেটা বেশিরভাগই হয় তাদের যে ভাইটাল ফ্লুইড, মানে এটা আমরা যেটা হস্তক্ষেপ যেটা বীর্য ক্ষয় আমরা যেটাকে বলি বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায়, এই ভাইটাল ফ্লুইড, হ্যাঁ, এই ভাইটাল ফ্লুইড লস হওয়ার কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এবং এরা কিন্তু স্ট্যাপিসেগ্রিয়া শুধু পুরুষ না, স্ট্যাপিসেগ্রিয়া নারীরাও কিন্তু এদের মধ্যেও কিন্তু অনেক বেশি কিন্তু এই মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অনেক রকম বেশি থাকে এবং তারাও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করে। মহিলারাও শুধু ছেলে তা না, মহিলারাও কিন্তু এরকম চিন্তা ভাবনা করে এই জন্য নানা ধরনের ঋতু কষ্ট বা স্পর্শকাতরতা
এবং স্টেফিসেগ্রিয়ার রোগীদের সবসময় দেখবেন যে তাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, দেখে মনে হয় অনেক রাত তারা ঘুমায় নাই, অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা তাদের মনের মধ্যে আছে, হয়তো অনেক কষ্ট আছে, কিংবা কোলেস্ট্রলের রোগী কিনা তাদের কোলেস্ট্রল বেড়ে যায়, কিন্তু না, দেখা যায় যে তাদের ওই যে একটা সেক্সুয়াল একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তাদের ঘুমের সমস্যা হয়। হ্যাঁ, যার কারণে তারা মধ্যে এই চোখের নিচে একটু কালির দাগ পড়ে যায়। এবং স্টেফিসেগ্রিয়া রোগী বাচ্চাদের দেখবেন ওরা কিন্তু সব সময় ক্রমাগত মা মা করে ডাকতে থাকে, কান্না করে। হ্যাঁ, কান্না করে। এবং এখানে দেখেন যে বাচ্চারও একটা চলে আসছে, দেখা যাচ্ছে অনেক বাচ্চারা রাতে ঘুম থেকে উঠে মা 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 করে ক্রমাগত কাঁদে। হ্যাঁ, এবং ঘুমের ঘুরে, হ্যাঁ, মানে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে সে মা মা চিৎকার দিয়ে উঠছে। তাদের জন্য কিন্তু এই স্টেফিসেগ্রিয়া কিন্তু খুব ভালো একটা রেমেডি। এটা হচ্ছে স্টেফিসেগ্রিয়ার প্রথম কথা। দ্বিতীয় কথাটা কি? অতিরিক্ত ক্রোধ এবং তার কুফল। অতিরিক্ত ক্রোধ, যারা স্টেফিসেগ্রিয়া রোগী তাদের প্রচন্ড পরিমাণে ক্রোধ। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে কি যে মানে মানুষের সাথে মানে মানিক জোরের যে একটা সম্পর্ক, মানিক জোর মানে কি ভালো একটা সম্পর্ক, মানে বন্ধুত্ব একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু তাদের মধ্যে খুব কমই দেখা যায়। হ্যাঁ, দেখা যায় যে তারা সবসময় অন্যের একটু ভুল ধরবে, অন্যের একটু দোষ ধরবে, বা অল্প কথাতে তারা খুব রাগ পাবে, ক্রোধী হয়ে যাবে। এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। সাথে মাথা ব্যথা, পেট ব্যথা, অন্ডকোষ প্রদাহ, উদারাময় আমাশয়, এগুলো তার মধ্যে থাকে। এটা স্টেফিসেগ্রিয়া রোগীদের আরেকটি লক্ষণ। প্রবাহজনিত মূত্রকষ্ট। দেখা গেছে যে অনেক পেশেন্ট আসবে, এসে আপনাদেরকে বলবে যে স্যার আমি আমার যখন হাজবেন্ড যখন ফিজিক্যাল রিলেশনে যাই, এই যাওয়ার পরে তারপরে আমার দেখা যায় যে আমার শ্বাসকষ্ট হয় এবং প্রস্রাবে কষ্ট হয়, প্রস্রাব করতে সমস্যা হয় বা মূত্র কষ্ট হয়। এটা কিন্তু স্টেফিসেগ্রিয়ার খুব ভালো একটা লক্ষণ। হ্যাঁ, এই শ্বাসকষ্ট এবং মূত্র কষ্ট। এবং এর জন্য দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নববিবাহিত, নববিবাহিত স্ত্রী লোক, তাদের এই মানে এই প্রস্রাবের সমস্যা বেশি দেখা যায়। এবং স্ত্রী লোকগুলি মানে মহিলাদের মানে ভেজাইনাটা এত বেশি স্পর্শকাতর থাকে যে দেখা যায় যে তারা প্রচুর পরিমাণের মানে কি বলবো আসলে, এখানে আমরা সবাই তো অ্যাডাল্ট, এখন আজকের সাবজেক্ট এরকম করেছে, আমার আসলে কিছু না বললেও আসলে হচ্ছে না। দেখা যাচ্ছে যে মহিলাটা প্রচুর পরিমাণের মানে মানে কি বলবো, এটা অ্যাট্রাকটিভ হয়েছে। হ্যাঁ, সে হচ্ছে ফিজিক্যালি রিলেশনে যাবে, বাট তার যে মানে সেক্সুয়াল বিষয়টা এবং তার ভেজাইনাটা খুব সফট থাকে এবং স্পর্শকাতর থাকে, যার জন্য কিন্তু সে তার মানে স্যাটিসফ্যাকশন হয় না। তার সেক্সুয়াল রিলেশনটাতে স্যাটিসফ্যাকশন হয় না, যার কারণে তার একটা কমপ্লেন সবসময় থেকেই যায়। পরবর্তীতে দেখা যায় যে তার শ্বাসকষ্ট এবং এই যে প্রস্রাবের জ্বালাপোড়া আছে। আমরা যদি কোনো রোগী আমাদের চেম্বারে আসে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যদি সেই রোগীকে একটু 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 জিজ্ঞাসা করি, একটু যদি ভালো করে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার কিরকম হয় বা কেমন লাগে, আপনার কি ধরনের প্রবলেম, তাহলে কিন্তু আমরা অনায়াসে খুব সুন্দর ভাবে এই কষ্টের ক্ষেত্রে কিন্তু স্টেফিসেগ্রিয়া দিতে পারি। স্টেফিসেগ্রিয়ার আরেকটি লক্ষণ আছে, সেটা হচ্ছে চোখে অন্ধনি এবং দাঁতে পোকা। এটা আমরা অনেক রোগীদেরকে এবং অনেক রোগী যেখানে আমরা বলেছি প্যালিয়েশন করা বা এক কথাতে একটি লক্ষণের উপরে ভিত্তি করে মেডিসিন দেওয়া, আমরা যদি খুব সুন্দর করে বলি, কোনো পেশেন্ট যদি আসে আমাদের চেম্বারে বা আপনাকে যদি আসে, দেখা যায় যে তার চোখের অন্ধনি বেরোচ্ছে এবং সাথে যদি তার দাঁতে পোকা থাকে, তাহলে কিন্তু স্টেফিসেগ্রিয়া খুব ভালো রেমেডি। খুব ভালো রেমেডি এবং স্টেফিসেগ্রিয়া খুব ভালো কাজ করে। এর মধ্যে ছাড়াও যদি তার আরো কিছু লক্ষণ তার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই স্টেফিসেগ্রিয়া দিব। এবং স্টেফিসেগ্রিয়ার দাঁতগুলা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। হ্যাঁ, দাঁত কালো হয়ে যায় এবং দাঁতের ভিতরে দাগ লাগানো থাকে, দাঁতে কালো দাগ থাকে। এটা কিন্তু অপরিষ্কারে কালো দাগ না, একটা আছে যে দাঁত পরিষ্কার করে নাই, মাঝে নাই, যেটা সালফারের মধ্যে আমরা দেখি যে দাঁতের মুখের গন্ধে ভূত গলায় দাঁত মাঝে নাই, দাঁতের উপরে কালো কালো, এটা না। সে পরিষ্কার করতেছে, সে মাজতেছে, কিন্তু তারপরেও তার দাঁতের ভিতরে একটু কালো দাগ দাগ থাকে। হ্যাঁ, এবং বিশেষ করে দাঁতের প্রান্ত দেশে মানে শেষের দিকে কিন্তু দেখবেন একটু ক্ষয় যায়। দাঁতে ক্ষয় যায় এবং সাথে যদি তার ঘন ঘন চোখের অঞ্জনি, আমরা স্টে বলি, হ্যাঁ, এই চোখ সাথে যদি তার মানে অঞ্জনি হয়, আর যদি দেখা যায় যে তার ঋতুকালে মানে তার যখন পিরিয়ডের সমস্যা হয়, তখন সে দাঁত ব্যথা করে।
যে আমার পিরিয়ডের সময় দাঁত ব্যথা হয়, এবং এই দাঁত ব্যথাটা বেশিরভাগ ঠান্ডার সময় তাই দাঁত ব্যথাটা বৃদ্ধি হবে। দাঁত ব্যথাটা বৃদ্ধি হবে, তাইলে কিন্তু বোঝা যাবে যে এটা স্টেপিসেক্রিয়ার লক্ষণ। স্টেপিসেক্রিয়ার রোগীরা কিন্তু তৃষ্ণাহীনতা থাকে, হ্যাঁ, এবং এদের আরেকটা সমস্যা হচ্ছে যে এদের মুখে সবসময় এক প্রকারের থুথু জমে থাকে। এরা থুথু দিয়ে মানে মুখে থুথু জমায় রাখে, এবং একসময় দেখা যায় যে আরেকটা বিষয় আছে যে আমরা অনেক সময় আরেকটা কথা বলি, শিশু বাচ্চাদের মাথায় কিন্তু উকুন হয়, হ্যাঁ। আপনার চেম্বারে এসে জিজ্ঞেস করতে পারে যে আমার বাচ্চার উকুন হয়েছে, আপনার হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা। তো আপনি কি জানেন যে এই স্টেপিসেক্রিয়া দিলে কিন্তু মাথার উকুন চলে যায়। স্টেপিসেক্রিয়া কিন্তু যে মাথায় উকুন হওয়ার জন্য স্টেপিসেক্রিয়া কিন্তু আরেকটা কারণ এবং বৈশিষ্ট্য, যাদের মাথায় উকুন আছে, হ্যাঁ, এবং একজিমা আছে। একজিমাটা কি মাথার থেকে অন্য মাথায় কোথাও, যে কোনো মাথায় এক মাথা থেকে অন্য মাথায় অন্য কোথাও যদি থাকে, তাহলে কিন্তু এই স্টেপিসেক্রিয়া খুব ভালো কাজ করে। আর একটা বিষয় হচ্ছে যে যদি ক্রুদ্ধ হয়ে মানে প্রচুর রাগ করছে, হয়তো কোনো রিকশাওয়ালার সাথে বা তার বাড়িতে যে কোনো আচরণ বা কোনো রাগ তার মতের বিরুদ্ধে হয়েছে, এবং এরপর থেকে যদি তার কোনো অসুস্থ হয়, সে রুগী যে কোনো কমপ্লেন নিয়ে আসুক, পাতলা পায়খানা, ডায়রিয়া, জ্বর, আমাশয়, মাথা ব্যথা, যে কোনো কিছু আসার পরে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি এই যে জ্বর হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, এর আগে আপনি কি করছিলেন, সে যদি বলে যে আমি খুব রাগ করছিলাম আমার ওয়াইফের সাথে বা রাস্তায় চলাচলের সাথে, যে কারোর সাথে হতে পারে, যে আমি খুব রাগ করছিলাম এবং ক্রুদ্ধ হয়ে তার সাথে কথা বলছি, কথা বলার পরে বাড়ি এসে দেখি যে আমার এই অবস্থা, মানে আমার পাশাপাশি এখানে আমার বমি হচ্ছে, তাহলে কিন্তু স্টেপিসেক্রিয়া খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, স্টেপিসেক্রিয়া খুব ভালো রেমেডি। এবং এই আমাশয়টা যে হবে, এটা লক্ষণটা কি থাকবে? এই লক্ষণটা থাকবে যে তার পেটের মধ্যে সবসময় একটা ব্যথা ব্যথা ভাব থাকবে, হ্যাঁ, যার কারণে সে উদারাময় এবং আমাশয় বৃদ্ধি পাবে। আর মল কিন্তু সহজে নির্গত হতে যাবে না, মানে টয়লেটটা খুব সহজে বের হবে, একটু শক্ত শক্ত ভাবে থাকবে। আর এই টয়লেটের গন্ধটা হবে পচা ডিমের মতো দুর্গন্ধ, এবং সে যে ফ্লেটাস দিবে, মানে অধবায়ু যে নির্গত করবে, সেই গন্ধটা হবে পচা দুর্গন্ধের মতো, হ্যাঁ। আর এদের এই স্টেপিসেক্রিয়া কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেমেডি, বিশেষ করে যাদের এই যে দাঁত উঠে, শিশু যদি ক্রুদ্ধ হয়, দাঁত ওঠার সময় যে কিচিমিচি করে একটু মানে রাগ করে, অনেক শিশুরা দেখবে যে দাঁত ওঠার পরে একটু রাগ করে, এবং রাগ হওয়ার পরে একটু দেখা যায় তাদের ডায়রিয়া হয় বা আমাশা হয়। আমাদের মা চাচি বলতো ওই যে বাচ্চা রাগ করতেছে, খিটখিটা করতেছে, দেখিস অসুস্থ জ্বরে পড়বে, এটা বলতো। এই যে ক্রুদ্ধ হয়, এই ক্রুদ্ধ হয়ে যাদের আমাশা হয়, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্টেপিসেক্রিয়াটা খুব ভালো কাজ করে। আর স্টেপিসেক্রিয়া রোগীদের সাধারণত মাংস খাইলে কাশি বৃদ্ধি পায়, আর এরা কিন্তু খুব দুধ খেতে পছন্দ করে, হ্যাঁ, এরা দুধ খেতে পছন্দ করে। এবং এই যে আবার জ্বরের সময় স্টেপিসেক্রিয়া রোগীদের কি হয়, দেখা যায় ভীষণ ক্ষুধা, কিন্তু দুধ খেতে আবার ভালোবাসে, এমনি দুধ খেতে ভালোবাসে, আবার যখন জ্বর হবে তখনও তার দুধ খেতে ভালোবাসে। এবং সাথে যদি কোটি ব্যথা একজিমা আছে থাকে, আমদুরি থাকে, তাহলে স্টেপিসেক্রিয়া খুব ভালো একটা রেমেডি। তো এটা গেল আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের খুব সংক্ষিপ্ত করে স্টেপিসেক্রিয়ার উপরে আলোচনা। এখন আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে তার ওভারঅল, হ্যাঁ, ওভারঅল কি কি থাকতে পারে স্টেপিসেক্রিয়া রোগীদের। তা আমি প্রথমে মাইন্ডটাকে টাচ করে নিই, কারণ মাইন্ড হচ্ছে সবার লাস্টে, এতক্ষণ পড়ার ফাঁকে কিন্তু মাইন্ড চলে আসবে। অলরেডি বলে দিলাম যে ক্রুদ্ধ হওয়া অবস্থা, সবসময় চিন্তা ভাবনা করে, এগুলি সবই মাইন্ড, এখানে মাইন্ড আমি লাস্টে দিয়েছি। সরি, আমাকে ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গেছে। তো আমি জেনারেলে কি দেখবো, এদের জেনারেলে সবসময় বেশিরভাগই সময় এদের দুপুর বেলা, হ্যাঁ, দিনের বেলা সব রোগ বৃদ্ধি পায়, দিনের বেলা রোগ বৃদ্ধি পায়, স্পেশালি ফ্রম এট আফটারনুন ন্যাপ। হ্যাঁ, যদি এরা বিকাল বেলা একটু ঘুমায়, অনেকে আছে দুপুরে খাবার পরে রেস্ট নেয়, রেস্ট নিলে কিন্তু তাদের মানে খুব ফ্রেশ লাগে। ন্যাপ মানে হচ্ছে যে ক্যাট ন্যাপ হচ্ছে হালকা একটু ঘুমানো, স্লিপ, স্লিপ দেওয়া। এই ঘুমাইলেই তাদের দেখা যায় যে তাদের রোগ বেড়ে যায়। বলবে যে আমি যদি দুপুরে খাওয়ার পরে একটু হালকা ঘুমাই, দেখা যায় যে ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা আমাকে ঘিরে ধরে, হ্যাঁ, এটা হচ্ছে তাদের। আর তাদের হয় কি, তাদের জেনারেল একটা বিষয়টা হচ্ছে ঘুমে, কখন সেটা হচ্ছে ইরিটেবল এবং আনফ্রেশনেস। ঘুমটা যদি তাদের ফ্রেশ না হয়, মানে দেখা যাচ্ছে ঘুমাচ্ছে কিন্তু ঘুমটা ফ্রেশ হইলো না, মাঝখানে তার ঘুমটা ভেঙে যাচ্ছে কোনো কারণে, তাহলে কিন্তু তাদের সব ধরনের লক্ষণ বাড়ে। এরপরও তাদের আরেকটা বিষয় আছে স্টেপিসেক্রিয়ার, এটা খুব চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে যে কোনো সার্জিক্যাল কেস, হ্যাঁ, যে কোনো সার্জিক্যাল কেস, সার্জারি হওয়ার পরে
যদি তার কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিন্তু স্ট্যাপিসেক্রিয়া খুব ভালো একটা রেমেডি। স্ট্যাপিসেক্রিয়া এই যে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা একদম মানে সদ্য শিশু হয়েছে, শিশু হওয়ার পরে দেখা যায় যে তার নারী কাটার পর দেখা যায় নাভিটা ওই জায়গায় ফুলে থাকে। অনেক রোগী পাবেন এরকম, আমি নিজে ভালো করেছি। আমার একদম আমি আমি নাম বলবো না, যাই হোক আমার রিলেটিভ একজন, যে তার সন্তানের হচ্ছে যে 3 মাস পর্যন্ত তার নাভি পড়ে নাই। লাস্টে আমি শুনেছি যে ডাক্তাররা তার নাভিটাকে টেনে তোলার পর থেকে দেখা গেছে যে ছুরি কাঁচি দিয়ে তো কাটছে, কারণ কাঁচি দিয়ে ছুরি দিয়ে ধারালো কোনো কিছুতে কাটার পরে সমস্যা হলে কিন্তু স্টেপিসেক্রিয়া একটা মানে ফার্স্ট ক্লাস রেমেডি। তো দেখা গেছে যে এই যে ছুরি কাঁচি দিয়ে কেটে বা টেনে তোলার পরে এই বাচ্চাটা কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি শুধু তাকে একটু স্টেপিসেক্রিয়া খাওয়াইছিলাম, এরপর থেকে কিন্তু সে অনেকটাই রিলিফ এবং বাচ্চা একদম স্বাভাবিক অবস্থা ফিরে আসছিল। তার নাভি ফুলে এমন অবস্থা হয়ে গেছিল যে সেটা দেখলেও আসলে খুব মানে ভয়ঙ্কর অবস্থা ছিল। তো যাই হোক, সার্জারির পরে যদি মানে কোনো চাকু ছুরি দিয়ে কাটার পরে যদি সেখান থেকে কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে কিন্তু আমরা একবার স্টেপিসেক্রিয়ার কথা ভাববো। আর জেনারেল অ্যাগ্রাভেশন যেটা হচ্ছে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মাস্টারবেশন। হ্যাঁ, কোনো ছেলেদের যদি মাস্টারবেশন করার পর থেকে তার যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এবং মাস্টারবেশন করলেও তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এবং এটা মেইনলি এটা কিন্তু একটা সাইটোসিস রেমেডি। তারপরে আমি আসি হেডে কি আছে। হেডে সাধারণত একটা পেশেন্ট এসে বলবে যে মানে প্রায় ডিসক্রাইব করবে যে সে বলবে যে আই ব্লক অফ বল অফ উড অর উড, হ্যাঁ, এ ব্লক অর বল অফ উড ইন দ্য ফরহেড অর অক্সিপিটাল। মানে দ্যাটস মিন পেশেন্টেরা বলবে যে আমার ফরহেড মানে কপালে কিন্তু অক্সিপিটাল পিছনের সাইডেতে মনে হয় কে যেন একটা বল বা কাঠ দিয়ে বেঁধে রাখছে, বল অথবা কাঠ দিয়ে বেঁধে রাখছে, উডের কাঠ দিয়ে আমার মাথাটা মানে এরকম মনে হচ্ছে যে এরকম হয়ে গেছে আমার মাথাটা, মানে বল এবং কাঠের মতো শক্ত বেঁধে রাখছে না তো, সরি, মনে হচ্ছে যে আমার মাথাটা বল এবং কাঠের মতো শক্ত। এটা জাস্ট একটা তার ধারণা, আসলে কি মাথা বল এবং কাঠের মতো হয়, তার ধারণা যে আমার মাথা ব্যথা কেমন পরিমাণে হচ্ছে, মনে হচ্ছে যে আমার আহ মাথাটা বল এবং কাঠের মতো হয়ে গেছে। এটা হচ্ছে তার একটা বিষয়। এবং দেখা যাচ্ছে যে যদি কোনো প্রকার সার্জিক্যাল কেস, আমি একটু আগেও বললাম, সার্জারি করার সময় যদি সাবরেস্ট থাকে তাহলে কিন্তু এই যে সেপ্টেমিয়াটা আমরা দিতে পারি। এবং এই যে দেখা যায় স্টেয়র টিউমার, আইলিড চোখের উপরে যদি কোনো ধরনের টিউমার থাকে, যেটাকে আমরা ওই যে আমি বললাম অঞ্জনি, হ্যাঁ, ভাষা যেটাকে বলে, এই টিউমারের ক্ষেত্রে কিন্তু এই খুব ভালো কাজ হবে আইরিশে কোনো প্রবলেম থাকলে। এবং আরেকটা দেখা যাচ্ছে যে অ্যালোপেশিয়া, হ্যাঁ, অ্যালোপেশিয়া, এবং যেটা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যারাটিয়া আফটার গ্রিফ অফ সাপ্রেশন। হ্যাঁ, দেখ অ্যালোপেশিয়াটা কি, অ্যালোপেশিয়াটা হচ্ছে যে যাদের মাথার চুলগুলো জায়গা জায়গা থেকে নাই, একটা আছে যে সিকিউরিটি টেন্ডেন্সি, তার মাথার চুল নাই, বিভিন্ন জায়গা থেকে চুল ঝরে যাচ্ছে, সেটা এক জিনিস, হেয়ার ফল, সেটা হলো হেয়ার ফল। আর এলোপেশিয়াটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে টাকে ধরার মতো দেখা যায় যে সামনে এটুকু আছে, আবার 2-1 ইঞ্চি জায়গা চুল নাই, আবার 2-1 ইঞ্চিতে আছে, আবার নাই। এই যে অ্যালোপেশিয়া, এটা যদি বেশি করে হচ্ছে তাদের যে কোনো প্রকার মনস্তান্ত্রিক বা মনের দুঃখ কষ্ট চাপায় রাখছে, তারপর থেকে তার এই হেয়ার ফল দেখা যায়, তাহলেও কিন্তু স্টেপিসেক্রিয়া খুব ভালো কাজ করে। হ্যাঁ, আবার দেখা যায় যে লেপ্রেশন, যেটাকে আমরা বলি যে চোখে সরি, দেখা যায় যে চোখের ভিতরে যে রেফ্লেকশন হয়, যেটা যে পানি জমে বা ল্যাক্রামেল আমরা যেটাকে বলি, চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, পানি জমে, এটার ক্ষেত্রেও কিন্তু স্টেপিসেক্রিয়া খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, এবং আরেকটা আছে যেটা ফেসিয়াল নিউরেলজিয়া, মুখের নিউরেলজিয়া, এটা আমাদের বেলস প্যালসি আমরা বলি, এটা ফেসিয়াল নিউরেলজিয়া, মানে কি মুখ একদিকে বেঁকে যায় কোনো ঠান্ডার কারণে, হয়তো বা দেখা যাচ্ছে সারা রাত্রিতে সে ফ্যান দিয়েছিল, সকালবেলা উঠে দেখবে যে তার একাঙ্গিন পক্ষাঘাত, হ্যাঁ, ফেসিয়াল নিউরালজিয়া, একাঙ্গিন পক্ষাঘাত, সে হয়তো বা কথা বলতে পারছে না, পানি নিতে পারছে না, বা জিভা নাড়াতে পারছে না, এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু স্টেপিসেক্রিয়াটা খুব ভালো কাজ করে। আর দুই চোখেও যদি আইডেন্টিফাই হয়, অনেক আছে যে বাম ডান না, যে কোনো চোখে আইডেন্টিফাই হইলেই, মানে যে অঞ্জলিটা বের হলে, স্টেটটা বের হইলে, তাহলে কিন্তু আমরা একবারে এর কথা ভাবতে পারি, স্টেপিসেক্রিয়ার কথা ভাবতে পারি।
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কি স্টেপিসাইডার রোগীরা সাধারণত প্রচুর পরিমাণে মিষ্টি এবং দুধ পছন্দ করে। এটা ক্র্যাভিং, নট ডিজায়ার। ডিজায়ার হচ্ছে তার পছন্দ করা, ক্র্যাভিং হচ্ছে পছন্দের থেকেও আরো মানে উন্নত, মানে সে প্রচন্ড পছন্দ করে, না হইলে নয়, এরকম। এটা হচ্ছে ক্র্যাভিং। হ্যাঁ, আর অ্যাভার্সন কি, সে ফ্যাট জাতীয় খাবার এখানে পছন্দ করে। দেখেন এখানে ক্র্যাভিংসে মিল্কও আছে, আবার অ্যাভার্সনও মিল্ক আছে। অর্থাৎ স্টেপিসাইডার রোগীরা যে দেখবেন যে দুধ অনেক বেশি পছন্দ করে সেটাও হতে পারে, আবার দেখেন যে না একেবারে সে দুধ পছন্দ করে না, এটাও কিন্তু স্টেপিসাইডার হতে পারে। এখানে মিল্ক কিন্তু পোলার সিমটম। হ্যাঁ, মানে ক্র্যাভিংও আছে আবার অ্যাভার্সনও আছে। আর ওর হইতেছে কি যে সার্জারি করার পরে তার অ্যাবডোমিনাল কলিক পেইন, মানে পেটের ভিতরে পেইন দেখা দেয়। আর পেপটিক আলসারের রোগী এবং সাথে যদি বিশেষ করে যে স্পেশালি বাচ্চা হওয়ার পর, হ্যাঁ বাচ্চা হওয়ার পর যদি কোনো মহিলাদের পেটে ব্যথা থাকে, পেটের সমস্যা থাকে বা পেপটিক আলসার থাকে, তাহলে কিন্তু স্টেপিসাইক্লিয়া খুব ভালো একটা রেমেডি। ইউরোজেনিটাল কি, এটা হচ্ছে the cystitis which brings from this first intolerance of many happen after every inputs, মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যাদের সিস্টাইটিস কি, সিস্টাইটিস হচ্ছে যাদের যে ব্লাডারে, হ্যাঁ ইউরিনারি ব্লাডারে এক ধরনের ইনফেকশন হয় ছোট ছোট ইয়ের মতো বের হয়, সিস্টের মতো বের হয়, এটা সাধারণত আমরা সিস্টাইটিস বলি। এই সিস্টাইটিস এর ক্ষেত্রে কিন্তু এবং প্রথম দিকে যদি কারো সিস্টাইটিস হয় তাহলে কিন্তু খুব স্টেপিসাইক্লিয়া খুব ভালো একটা রেমেডি। এবং তার কারণ যদি হয়ে থাকে যে তার এই যে কথাগুলি বললাম, যে ক্রুদ্ধ হয়ে যাওয়া, আনমনে কিছু ভাবা, বা কোনো প্রকারের জেদ, রাগ, বা যে সেক্সুয়াল অ্যাবিউজ এগুলি দমন করে রাখা, এগুলোর পর থেকে যদি তার হয় তাহলে স্টেপিসাইক্লিয়া খুব ভালো একটা রেমেডি। ইউরেথাইটিস হচ্ছে তার যে তার ইউটেরাসে সাধারণত ইনফেকশন হলে আমরা তাকে ইউটেরাইথাইটিস বলে থাকি। frequently urging for urine, ঘন ঘন তার প্রস্রাব হবে। স্টেপিসাইক্লিয়া রোগীদের মধ্যে ঘন ঘন প্রস্রাব হবে। এবং দেখা যাচ্ছে যে পেইনফুল কন্ডাইলোমেটা অফ জেনিটালিয়া। কন্ডাইলোমেটা কি, এটা হচ্ছে যে মানে মহিলাদের বা পুরুষদের যে জেনিটালিয়া আছে, মানে গুপ্তাঙ্গ আছে, সেখানে এক ধরনের ইয়ের মতো বের হয়, আঁচিলের মতো অনেকগুলি। হ্যাঁ, এটাকে কন্ডাইলোমেটা বলে। আপনারা কন্ডাইলোমেটা যে সার্চ দেন নেটে তাহলে দেখতে পারবেন। এই কন্ডাইলোমেটা যদি পেইনফুল হয়, হ্যাঁ, তাহলে কিন্তু স্টেপিসাইক্লিয়া একটা ভালো রেমেডি। আর একটা আছে যে দেখা গেছে যে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করছে এবং এরপরে সে এই সেক্সুয়াল দিক থেকে সে দুর্বল হয়ে গেছে, হ্যাঁ মাস্টারবেশন করার পরে, তাহলে কিন্তু স্টেপিসাইক্লিয়া একটা ভালো রেমেডি। আমি তো প্রথম থেকেই বলতেছি যে এটাই হচ্ছে কারণ স্টেপিসাইক্লিয়া। এবং আরো কিছু আছে, যেমন অনেক ধরনের যে নার্কোটিক সিমিনাল ইমিশন, হ্যাঁ বিভিন্ন ধরনের নকটার্নাল সিমিনাল ইমিশন, মানে হচ্ছে রাত্রিকালীন অনেকে আছে যে বলে যে স্বপ্ন দোষ বলি, অনেক ছেলেরা এসে বলে যে নকটার্নাল সিমিনাল ইমিশন, রাত্রিকালীন যে স্বপ্ন দোষ, ঘুমের মতো অনেক সময় ছেলেদের একটা ইয়ে হয়, নকটার্নাল সিমিনাল ইমিশন হয়। এই ক্ষেত্রেও কিন্তু এই স্টেপিসাইক্লিয়া খুব ভালো একটা রেমেডি। তারপর দেখা যায় যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বাইরে গেছে, ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বাইরে গেছে, তারপরে দেখা যাবে যে প্রোস্টেট গ্ল্যান্ড বাইরে যাওয়া, তারপরে ইউরিনের সমস্যা, এবং দেখা যায় অর্থাইটিস, টিউমার, টেস্টিসে কোনো ধরনের টিউমার হওয়া বা টেস্টিস বড় হয়ে যাওয়া বা ইম্পর্টেন্সি হয়ে যাওয়া। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু স্টেপিসাইক্লিয়া এটা খুব ভালো একটা রেমেডি। এবং বিশেষ করে জনন অঙ্গ গুলাতে ছেলেদের যে টেস্টিস বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, পেকে যাওয়া, তারপরে অতিরিক্ত মাস্টারবেশন করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্টেপিসাইক্লিয়াটা খুব ভালো একটা রেমেডি। চেস্টে কি আছে, যাদের ক্রনিক কফ, অনেক বছর ধরে কাশি সহজে কমে না, হ্যাঁ একটানা চলতেই থাকে, এবং কাশিটা বিশেষ করে দেখা যায় মধ্যরাতে পারে কিন্তু সফট কাশি। একটা আছে না যে খক্কর কাশি সবার ঘুম ভাঙায় দেয়, না এরকম না, কাশিটা হবে সফট কাশি। হ্যাঁ, কিন্তু অনেকদিন ধরে কাশিটা চলতেছে, আর হচ্ছে যে তার কাশিটা যখন বাড়ে তখন মধ্যরাতে পারে কাশিটা। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু স্টেপিসাইক্লিয়া খুব ভালো কাজ করে। আরেকটা হচ্ছে যে নার্ভাস অফ ইমোশনাল কফ, কখনো যদি নার্ভাসের কারণে তার কফ হয়, যে সে যখন সে নার্ভাস ফিল করার পরে তার কাশি হয়, হ্যাঁ কাশি হয় বা কফ হয়, ইমোশন হয়ে গেলে সে কাশি থাকে। অনেক সময় আমরা দেখি যে নাটক গুলাতেও দেখি যে ইমোশন হয়ে যাচ্ছে, এরকম একটু কাশতেছে,
ইমোশনাল একটা কাশি, ওটা কিন্তু আসলে তার মানে ভিতর থেকে কোনো কাশি আসতেছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এটা তার একটা আসলে মানে চেনার একটা বৈশিষ্ট্য, সেটাও আমরা কিন্তু স্টেপিসেক্রিয়ার কথা ভাববো। অ্যাস্টিমিটিস, অ্যাস্টিমিটিস কি আছে? অ্যাস্টিমিটিস হইতেছে যে তার এই যে যখন সে অতিরিক্ত ইমোশনাল লস হবে, তখন কিন্তু তার যে ট্রেমলিং ফ্রম অ্যাঙ্গার, হ্যাঁ ট্রেমলিং মানে হইতেছে তার হাত পা গুলি কাঁপবে, এবং সেটা কি অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস হওয়ার পরে, ওই যে হস্তমিত মাস্টারবেশন, মাস্টারবেশন করলে অতিরিক্ত মনে দুধ চাপা রাখবো, যখন রুগী আপনার কাছে সে জিজ্ঞাসা করবে, এখন যখন তার সাথে কথা বলবেন দেখবেন সে কলম দিয়ে লিখতেছে কিন্তু হাতটা কাঁপতেছে, বা সে পা দিয়ে চলছে পাটা কোনো কারণে ট্যামলিং করতেছে, মানে কি কাঁপতেছে, হ্যাঁ দেখা যায়। এবং সাথে তার কি থাকবো? সুইচিং কোরিয়া, কোরিয়া কোরিয়া লোক হচ্ছে নিত্যন রূপ, নর্তন রূপ, এটা আসলে অনেকে চোখে পড়ে না, হ্যাঁ এটা দেখা যায় যে কোরিয়া রূপটা থাকে। এবং সেরিব্রাল অ্যাক্সিডেন্ট, কোনো সময় যদি এই যে সেরিব্রাল মানে মাথার সেরিব্রাল অংশটা, সেরিব্রালে যদি কোনো প্রবলেম হওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি হয়, তাহলে কিন্তু আমরা স্টেপসিলিয়ার কথা ভাববো। তারপর আসে আপনার স্কিন, স্কিনটা কি? স্কিনটা কিন্তু ওই যে সোরিয়াসিস যদি হয় কারো, এবং সেই সোরিয়াসিসটাও যদি কোনো প্রকার গ্রিফ থেকে হয়, মানে দেখা যায় মনস্তাপ ভিতরে জমা রাখছিল, অনেক কষ্ট অনেক দুঃখ, যেটা হয়তো সে কাউকে বলতে পারে নাই, সে কাউকে জানাইতে পারে নাই, মনের ভিতরে ভিতরে গুমড়ে মরছে, কেঁদে কেঁদে মরছে, এরকম কাহিনী হওয়ার পর থেকে যদি দেখা যায় তার স্কিনে সোরিয়াসিস দেখা দিয়েছে, বা অন্য কোনো মানে রোগ দেখা দিয়েছে, মানে স্কিনের অন্য কোনো সমস্যা, এবং বিশেষ করে সেটা যদি একদম শিশুকাল থেকে হয়, হ্যাঁ একদম ছোট থেকে, সে যদি বলে যে আমি ছোটবেলা স্কুলের টিচারের সাথে আমি যে কোনো একটা বিষয় নিয়ে আমার কথা কাটাকাটি হয়েছিল এবং ওইটা আমি খুব কষ্ট পাইছি, এবং এরপর থেকে আস্তে 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 দেখা যাচ্ছে যে আমার স্কিনে এই প্রবলেমটা দেখা দিয়েছে, তাহলে কিন্তু স্টেপিসেক্রিয়া খুবই ভালো একটা রেমেডি। এবং দেখা যায় যে কোনো ধরনের টিউমার, ওয়ার্ডস, তারপরে আপনার রিং ওয়ার্ম, হ্যাঁ এই যে ইনফেকশন, হ্যাঁ এবং ইজিলি যেটা খুব সহজে ইনফেকশন হয়ে যায়, এই ধরনের ক্ষেত্রে স্টেপিসেক্রিয়া খুবই ভালো একটা রেমেডি। তারপরে আমি আসি স্লিপ, স্টেপিসেক্রিয়া স্লিপটা কি হবে? স্টেপিসেক্রিয়া স্লিপটা হবে স্লিপি অল ডে বাট স্লিপলেস এট নাইট, হ্যাঁ মানে সে কি, সে দিনের বেলা ঘুমাবে কিন্তু রাতের বেলা সে স্লিপলেস থাকবে, মানে তার ঘুম ঘুম ভাব, হ্যাঁ সবসময় স্লিপি ঘুম ঘুম, সারাদিন তার চোখে ঘুম ঘুম ভাব কিন্তু রাত হলে তার ঘুম নাই, এটাই হচ্ছে স্টেপিসেক্রিয়া ঘুমের বৈশিষ্ট্য। এবং সাথে কি হবে? তার ইনসোমনিয়া হবে, ইনসোমনিয়া হবে accompanied by sexual throbbing and with frequent masturbation of himself sleep, মানে এই কারণে এই যে তার সারাদিন ঘুম ঘুম ভাব, রাতে ঘুম নাই, এই ঘুম না হওয়ার কারণে রোগী মাস্টারবেশন করার জন্য একটা আগ্রহ প্রকাশ করবে রাতে, এবং ঘুমের মধ্যে সে চেষ্টা করবে যে মাস্টারবেশনটা করতে। তো আর মাইন্ড, এতক্ষণ তো আমি মোটামুটি যা বলে ফেলছি তার মধ্যে কিন্তু মাইন্ড হয়ে গেছে। স্টেপিসেক্রিয়া সাধারণত একটা মানসিক রোগীর ক্ষেত্রে প্রয়োজন, তারা ঘুমরে কাঁদবে, অনেক কিছু বলবে না, তাদের মনে অনেক কিছু অজানা থাকবে, মুগ্ধ স্বভাব থাকবে, এই যে বিষয়গুলো, এবং দেখা যেতে তাদের সেক্সুয়াল চিন্তা ভাবনা থাকবে সবসময় তাদের মস্তিষ্কে, এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে সাধারণত স্টেপিসেক্রিয়াটা খুব ভালো কাজ করে। এবার আমি আসি মেজোরিনামে। মেজোরিনাম আরেকটা রেমেডি, যেটা আসলে আমরা বেশিরভাগ সময় স্কিনের ক্ষেত্রে কিন্তু মেজোরিনাম খুব ভালো একটা রেমেডি। তো আমি স্টেপিসেক্রিয়া কিন্তু অলরেডি আমি মোটামুটি খুব অল্পের মধ্যে সংক্ষিপ্ত হয়ে পড়িয়েছি, কারণ এত শর্ট সময়ের মধ্যে আসলে 2-3টা রেমেডি কাভার ইজ সো টাফ। তো মেজোরিনামটা এখন আমি আসি। মেজোরিনামে যদি আমি মূল কথাটা ধরি, একটা ছোট্ট একটা কথা ধরি, তাহলে হবে একজিমা থেকে রস। হুম, একদম খুবই 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 ভালো একটা রেমেডি। যদি কারো একজিমা থেকে রস পড়ে, মানে চামড়ের মতো হয়, হ্যাঁ একজিমাটা একদম মনে হচ্ছে যে কি বলবো, এটা এত পরিমাণে পেঁচাই গেছে, রস বের হইতেছে, তাহলে কিন্তু মেজোরিনামটা কিন্তু খুব খুব ভালো কাজ করে। এখানে একটু খেয়াল করেন, যে কোনো স্কিনের যদি ফেটে রস বের হয়, আমরা কিন্তু সেখানে গ্রাফাইটিসও ব্যবহার করি, কিন্তু গ্রাফাইটিসের রসটা কি হবে আর একজিমার রসটা কি হবে, মেজোরিনামের রসটা কি হবে? গ্রাফাইটিসের রসটা কিন্তু থাকবে মোটা, আঠালো, চটচটে, হ্যাঁ আর মেজোরিমাটা কিন্তু থাকবে পাতলা, এবং সেটা কিন্তু একজিমা থেকে উঠবে। গ্রাফাইটিসের যে কোনো ধরনের মানে স্কিনের থেকে উঠতে পারে, সোরিয়াসিস থেকে উঠতে পারে, একজিমা থেকে উঠতে পারে, তার আর্টিকেরিয়া থেকে উঠতে পারে, কিন্তু এতে বেশিরভাগই একদম মানে বোল্ড করে দেওয়া আছে যে একজিমা থেকে যদি কোনো ধরনের রস বের হয়, হ্যাঁ তাহলে কিন্তু এই মেজোরিনামটা খুব ভালো কাজ করে।
এবং মেজরিনাম কিন্তু সাধারণত এটি সিফিলিসের সিফিলিজিক মায়াজাম, এবং এই কারণে কিন্তু তার চর্মের উপরে অনেক ক্ষমতা, হ্যাঁ, অনেক ক্ষমতা। এবং মেজরিনামের সাহায্যে কিন্তু যখন রুগী আছে যাদের ফুস পাঁচটা হয়, এবং এই যে পুজ বের হইতেছে, ঘা পাঁচটা পুজ বের হইতেছে, এই ক্ষেত্রে কিন্তু মেজরিনাম অদ্বিতীয়। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে রুগী কিন্তু শীতকাতর থাকে, মেজরিনাম রুগীরা শীতকাতর থাকে, কিন্তু গরমে আবার এদের চুলকায়। ফুসফাসটা যখনই সে বিছানাতে যায়, সে বলবে যে আমার এমনিতে শীত কাতর, শীত ভালো লাগে, কিন্তু আমি যখন বিছানায় যাই, বিছানায় যাওয়ার পর আমার গরমের উত্তাপে আমার চুলকানি উঠে, মানে আরো বেশি চুলকানি বেড়ে যায়। হ্যাঁ, যেটা কিন্তু যদি যদি এখানে দেখেন গরমের উত্তাপে কিন্তু আবার সালফারেরও বাড়ে। হ্যাঁ, কিন্তু সালফার গরম কাতর, মেজরিনাম হচ্ছে শীত কাতর। আর সালফার রোগীরা কিন্তু গোসলে অনীহা, তারা কিন্তু গোসল করতে চায় না, কিন্তু মেজরিনাম রোগীরা কিন্তু গোসল করতে চায়। তাহলে দেখেন দুইটা লক্ষণ কিন্তু আমরা এখানে দুজনে বার করে দিতে বুঝতে পারলাম। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের দেখবেন কি মাথায় অনেক ফুসফাসটা হয়, এবং এমন ভাবে লাগে যে মনে হইতেছে যে মাথার মধ্যে মনে একটা টুপি পড়ে আছে, এত পরিমাণে ফুসফাসটা বা স্কিনের এটা একদম হয়ে থাকে, পুরা মাথা জুড়ে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি মামরি পরে, আমরা যেটাকে বলি মামরি, এবং মামরি যদি আপনি একটুখানি যদি তাকে একটু হাতে গ্লাভস করে যদি তাকে একটু এক্সামিন করেন, টুপিটা সরাই দেখবেন যে মামরির নিচ থেকে পুজ বাইরে হইতেছে বা ডিসচার্জ বের হইতেছে। হ্যাঁ, ডিসচার্জ বের হয়েছে, যদি এটা জানতে পারেন এবং স্পর্শ করলে, আপনি হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে সে বলবে যে আমার চুলকানি হয়, তার মানে কি টুপির মতো অংশ থাকবে এবং নিচ থেকে ডিসচার্জ বের হবে এবং ধরলে চুলকানির মতো হবে, তাহলে কিন্তু মেজরিনাম খুবই মারাত্মক একটা রেমেডি। এবং এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা রেমেডি। আপনি যদি রক্ষণ ধরে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। তারপর সেকেন্ডটা কি হচ্ছে টিকাজনিত কুফল। আমরা সবাই জানি যে হয়তো সুজাই হচ্ছে টিকার থেকে দেওয়া হয় বা টিকার থেকে দেওয়া হয় না, যে সুজাই টিকার কারণে টিকা দিলে দিতে হয় তা না, মেজরিনামটাও কিন্তু আছে টিকার জন্য। চর্মরোগ বিশেষ করে যদি চাপা পড়ে, টিকা দেওয়ার পর থেকে তার স্কিনের সমস্যা দেখা দিচ্ছে, বসন্ত যেটাই হোক দেখা দিচ্ছে। বা দেখা গেল যে চর্মরোগ আবার চাপা পড়ে দেখা গেছে উন্মাদ হয়ে গেল, বা পাতলা পায়খানা হলো, বা চোখের সমস্যা হলো, কানে পুজ হলো। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই মেজরিনামটা খুব কাজ করে। আর মেজরিনাম আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে তার রাতের বৃদ্ধি, যে কোনো কিছু, হ্যাঁ, তাদের একটা হোক, দাঁতে পোকা লাগা হোক, সে মুখে হাঁ করে ঘুমাবে, তা হাঁ করে ঘুমানোর কারণে সে বাতাস যাবে মুখে, এবং বাতাস যাবে অনেক তার দাঁতের যন্ত্রণা করবে। এবং সবকিছুতেই তার চুলকানি, সবকিছুতেই তার মানে রাতের বৃদ্ধি। হ্যাঁ, আর এরা মেজরিনামের রোগীরা কিন্তু অত্যন্ত রাগী হয়, কিন্তু রাগ করলে কি হবে, পরস্পরে কিন্তু আবার তারা রাগ ভুলে যায়। যেটা নাক ভূমিকা রোগীরা কিন্তু রাগ করে, আমি কিন্তু কালকে নাক ভূমিকা পড়িয়েছি, রাগ ভূমিকা রোগীরা রাগ করার পরেও কিন্তু পরক্ষণে অনুতপ্ত হয়ে যায় তারা। এখানে মেজরিনাম রোগীরাও তাই রাগ করার পরে কিন্তু তারা আবার হয়ে যায়, মানে অনুতপ্ত করে যায়, আমি কেন রাগটা করলাম, এই রাগটা না করলেই তো পারতাম। এরকম আর কি। এখন আমি মেজরিনামের আমি যেটা জেনারেল ভাবে আমি পড়ালাম, যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে মেজরিনামের পুরা সেটা হচ্ছে জেনারেল। জেনারেল আমি আসি, মেজরিনামে জেনারেলে কি আছে। জেনারেলে যেটা আছে সেটা হচ্ছে যে মেজরিনাম রোগীরা সাধারণত শীতকাতর, যেটা আমি আগেই বলে ফেলেছি, অ্যাগ্রাভেশন বাই কোল্ড, এদের কোল্ডে সবকিছুতে অ্যাগ্রাভেশন হয়, ঠান্ডায় সবকিছু অ্যাগ্রাভেশন হয়, এই জন্য বিছানায় যাওয়ার সাথে কিন্তু তাদের রূপ লক্ষণ আবার বাড়ে। ঠান্ডায় অ্যাগ্রাভেশন হয়, কিন্তু স্কিনের ক্ষেত্রে কিন্তু আবার বিছানায় গেলে তাদের রূপ লক্ষণ সবকিছু বাড়ে। হ্যাঁ, তো এবং এদের ঠান্ডার কারণে দেখবেন যে এদের যে হাত এবং পা গুলি আছে, হাত পা ব্যথা গুলো কিন্তু তার বৃদ্ধি পায়। পেশেন্ট বলবে যে আমার যে হাত পায়ে যে অঙ্গগুলাতে ব্যথা, এগুলো বেশিরভাগই ঠান্ডার কারণে, ঠান্ডা লাগলে আমার এই হাত পা গুলা বেশি রকমের ব্যথা করে। এবং যে কোনো ধরনের স্কিন সাপ্রেসড, মানে স্কিনটাকে যদি কোনোভাবে সাপ্রেসড করা হয়, আমরা সালফার জানি যে কোনো কারণে স্কিন সাপ্রেসড করা সালফার দেয়, কিন্তু সালফারও শুধু বাদ হয় না, এর কিন্তু মেজরিনামটাও আছে। মেজরিনাম কিন্তু স্কিন সাপ্রেসডের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং তার স্কিন যদি টাচ খুব সেন্সিটিভ টাচ হয়, দেখা যাচ্ছে যে খুব সেন্সিটিভ টাচ করতেছে, খুব সেন্সিটিভ, তাহলে কিন্তু আমরা একবার মেজরিনামের কথা ভাববো। হেডে কি একজিমা, সোরিয়াসিস, এবং স্ক্যাল্পে, যেটা আমি অলরেডি ব্যাখ্যা করলাম, যে মাথার ভিতরে, স্ক্যাল্পের ভিতরে, তালুর ভিতরে অনেক ধরনের ই থাকবে জাবরের মতো, যেগুলো হাত দিলে
চুলকাবে এবং ভিতরে হাতে দেখা যাবে যে রস আঠারোর মতো বের হয়েছে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই যে ইয়াটা ভালো কাজ করে এবং স্কার্ফটা কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে। সেন্সিটিভ হয়ে যাবে। আর তার এখানে মাথা ব্যথা থাকবে, যেটা নিউরালজিক মাথা ব্যথা, মানে নিউরো মাথা ব্যথা, মাইগ্রেন আমরা যেটাকে বলি, রোগীর মাইগ্রেনের সমস্যা থাকবে, নিউরালজিক পেইন থাকবে। এবং সে কি করবে, এই নিউরালজিক পেইনটা যখন থাকবে তখন কিন্তু সে একটু কানে কম শুনবে। হ্যাঁ, লস অফ হিয়ারিং, মানে তার কানে একটু কম শুনবে, সে আওয়াজ টাওয়াজ তারপরে যে কোনো কিছু একটু কম শুনবে, হালকা শুনবে। পেশেন্ট বলবে আমার মাথায় ঠান্ডা উঠে, তখন দেখা যাচ্ছে আমি একটু কানে কম শুনি। হ্যাঁ, এবং আরেকটা আছে যে আমাদের যে হার্পিস জোস্টার আমরা বলি, যেটা মুখের ভিতরে বাচ্চাদের ক্ষেত্রে করে দেখা যায় হার্পিস জোস্টার বের হয়। হ্যাঁ, এই হার্পিস জোস্টারের ক্ষেত্রেও কিন্তু এই ইয়াটা মেজোরিনাম কিন্তু খুব ভালো একটা রেমেডি। হার্পিস জোস্টারটা যে অনেক সময় আমরা ফেসবুক কিছুদিন আগে দেখলাম যে বাচ্চাদের চুমু খেলে বা আদর করলে এক ধরনের সারা মুখে এক ধরনের ঘায়ের মতো হয়, ফুসকা ফুসকার মতো করে, পানি ফুসকুদের মতো। এটাকে কি সাধারণত আমরা হার্পিস জোস্টার বলি। এই হার্পাস জোস্টারটা কিন্তু মুখের ফেজে বের হয় বাচ্চাদের, এটার ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তাদের যে ইয়াটা, হ্যাঁ, চুলটা, এই চুলের কালারটা কিন্তু একটু মানে ইয়েলো ইয়েলো কালার থাকে। এই মেজরিনামের মেজরিনামের চুলের কালারটা থাকবে একটু মানে হলদে হলদে কালার, এবং শুধু চুলের কালার না, যেখানে হইলো মনে করেন যে হয়তো অনেকের স্কিনে লোম থাকে, হাতে পায়ে অনেকে দেখবেন যে লোম থাকে, ওইখানে ওর একটু একজিমা হইলো, দেখবেন যে ওই যে একজিমাটা যে হয়েছে স্কিনের ভিতরে, ওই কালারটা, ওই যে ইয়ের কালারটা, লোমের কালারটা দেখবেন একটু ইয়েলো ইয়েলো কালার, ইয়েলিস্ট কালার। ইয়েলিস্ট কালার বলতে যে একেবারে ইয়েলো তা কিন্তু না, একটু ইয়েলিস্ট কালার, এরকম একটা কালার কিন্তু তাদের মধ্যে থাকবে। মধ্যে থেকে কি হবে, রক্ত ওজিন মানে ই ঝরবে, যে ডিসচার্জের মতো কিছু একটা ঝরবে আর কি। এটা হচ্ছে তার হেড গেল। গ্যাস্ট্রিক ডিস্টেনা, গ্যাস্ট্রিক ডিস্টেনা কি, তার সে যদি কখনো কোনো ভাবে চিন্তা করে, হ্যাঁ, চিন্তা করে মনস্তাপ করে, তাইলেই তার মনে করেন যে তার স্টমাকে খুব সমস্যা হবে। স্টমাকে কি হবে, সে তার পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, আমাশয় হবে। সে বলবে যে আমি যেদিন একটু কোনো কিছু ভাবি, কোনো কিছু নিয়ে আমি খুব কষ্ট পাইছি, মনস্তাপ করি, সেদিন অসুস্থ হয়ে যাই। চমৎকার একটা রেমেডি আমাদের এখন বল ভিতরে দেওয়া আছে। এবং সে কি করবে সেই সময়টাতে, যখন তার এই পাতলা পায়খানা বা ডায়রিয়া হবে, সেই সময় সে প্রচুর পরিমাণে ফ্যাট খাবারটা সে পছন্দ করবে। ক্র্যাভিং, তার ইচ্ছা করবে যে আমার পাতলা পায়খানা ডায়রিয়া, আমাকে যদি একটু পোলাও, একটু বিরিয়ানি যদি রান্না করি, তো হয়তো তারা একটু মজা করে খাইতাম। এটা সাধারণত কি হয়, যাদের পাতলা পায়খানা ডায়রিয়া হয়, তারা কিন্তু চায় যে আমাকে যদি একটু ডাল ভাত, একটু সেদ্ধ কাঁচা কলা, একটু আলু দিয়ে ঝুল করে দেয়, তাহলে কিন্তু আমি খেয়ে খুব ভালো। ভেজিটেবল রোগীদের দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, তারা কি, তাদের ক্র্যাভিং হচ্ছে ফ্যাট খাবার, তারা সবসময় ফ্যাট খাবার চায়। এবং গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ভ্যাজেলিনাম। চেস্টে কি, অ্যাজমা, এবং যেটা বিশেষ করে সাপ্রেস থাকে, অ্যাজমা সাপ্রেস, একটা জিনিস আপনারা খেয়াল করেন, অনেক রুগী আপনারা পাবেন, এখন মাত্র শুরু, দেখা যাচ্ছে যে অনেক রুগী অ্যাজমা রুগী পাবেন। অ্যাজমা রুগীর বেশিরভাগ রুগীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন যে তারা বলবে যে কোনো কারণে আমার শরীরে বের হয়েছিল, অ্যালার্জি বের হয়েছিল বা চর্মরোগ বের হয়েছিল, সেটাকে আমি ক্রিম দিয়ে বা ইনজেকশন দিয়ে বা অয়েন্টমেন্ট লাগায় ওষুধ খায় ভালো করছি, তার মানে সাপ্রেস্ট করছে। হ্যাঁ, এটাকে বলে স্কিন সাপ্রেস্ট। এবং এই সাপ্রেস্ট করার কারণে কিন্তু অ্যাজমাটা বেশি বাড়বে। ম্যাক্সিমাম মানে আমরা প্রায় 70-80% রোগী পাই। আপনারা নিজেরাও অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করবেন, রোগীদের জিজ্ঞাসা করে রোগীরা বলবে যে হ্যাঁ আমার তো অ্যাজমা সমস্যা আজকে না, এখন হয়েছে, কিন্তু ছোটবেলায় তো আমার স্কিনের সমস্যা ছিল, এটা ছিল ওটা ছিল, আমি তো মলম লাগাইছি বা যাই হোক অয়েন্টমেন্ট লাগাইছি, তো ওইটা এখন আমার নায়কে ভালো হয়ে গেছে। কিন্তু তার 5 বছর 6 বছর বা 10 বছর পরে থেকে আমাদের একদিন শুরু অ্যাজমা শুরু। তাহলে দেখেন মানুষের কোথায় গ্রো করে। হ্যাঁ, তাহলে এই যে সাপ্রেসড হলো স্কিনটা, এই সাপ্রেসটার কারণে কিন্তু তার অ্যাজমাটা শুরু হলো। এটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, তারপরে কি, তারপরে আছে চেস্ট শেষ না, এখন আমি যেটা দিব সেটা হচ্ছে অ্যাস্টিমেটিস। অ্যাস্টিমেটিসে কি আছে, তার বোনটাতে খুব মানে পেইন হবে। টিবিয়া, আমরা তো টিবিয়া অ্যানাটমি ক্লাস নিশ্চয়ই আমাদের ক্লাস থেকে এখানে আমরা অনেক কিছু শিখেছি। আসলে ম্যাথমেটিক্যাল পড়তে গেলে
ফিলোসফি, অ্যানাটমি, তারপর প্র্যাকটিস অফ মেডিসিন, তারপর প্যাথোলজি, সবকিছু জ্ঞানী থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনোই ভালো ডাক্তার করতে পারবেন না। যেমন দেখেন, এই যে এখানে দেখা আছে, এই যে মেজরিনামের আছে যে তার যে পেইনটা হবে, সে পেইনটা কি হবে, বোনে হবে এবং টিবিয়াতে হবে। এখন বোন কোনটা, টিবিয়া কোনটা, যদি আপনি না বুঝেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা মেজরিনামের রোগী? এটা বোঝার জন্য কিন্তু আপনাকে অ্যানাটমি করতে হবে, যে কোনটাকে আমরা বোন বলতেছি আর কোনটাকে আমি টিবিয়া বলি। টিবিয়া, ফিবিয়া, আলনা, বোন, কোনটা কোন ক্ষেত্রে বলা হয়, এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা বলি এটা মাথার কোনটা অক্সিপুট, কোনটা ফরহেড, কোনটা টেম্পল। হ্যাঁ, এটা না জানলে কিন্তু আপনি রোগীকে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না। যে কোনটার ক্ষেত্রে কি জানা। তাহলে আমাদের দেখেন অ্যানাটমিটা এখানে কতটা গুরুত্বপূর্ণ। আমরা যারা আগে যারা হোমিওপ্যাথি ডাক্তাররা আছে, তারা অনেকেই কিন্তু অ্যানাটমি খুব বেশি একটা ভালো জানতেন না। এরা হয়তো বা একটু মোটামুটি একটু করে বলে কিন্তু তার প্রেসক্রিপশন করে দিতেন, কিন্তু এটা ভুল। আমরা জানবো, জানার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। মানুষের জ্ঞানের কিন্তু মানে স্বল্পতা থাকতে পারে, এর জন্য প্রচুর পরিমাণে শিখতে হবে, আমাকে জানতে হবে। আমরা জানবো, জানিয়ে বুঝে তারপর আমরা একটা লোককে ট্রিটমেন্ট করার চেষ্টা করবো। তারপরে কি হবে, ইনফ্লামেশন। হ্যাঁ, ইনফ্লামেশন হয়, এইটা হচ্ছে যে তার যে টিবিয়া ফিবিয়া যেটা আমি বললাম, এখানে ইনফ্লামেশন হইলে, বা দেখা যাচ্ছে যে যদি একজিমার ক্ষেত্রে তো খুব ভালো কাজ করে, যদি ট্রিপিক্যাল কারো একজিমা হয়, হ্যাঁ একদম মানে লাস্ট অবস্থা একজিমার, এবং একজিমার কারণে দেখা গেলে যে তার আহ মানে ফোসা গুলি, হ্যাঁ এই যে প্রপ্লিক্যাল ফোসা, এটা 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 যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু এই মেজোরিয়ামটা খুব ভালো কাজ করে। এবং আরেকটা আছে যেটা হচ্ছে যে তার ফেস এবং হাত এবং ফিট, হাতের এবং পায়ের পাতাতে যদি এই কোনো ধরনের একজিমা দেখা দেয়, হ্যাঁ তাহলে কিন্তু এই মেজোরিয়ামটা খুব ভালো কাজ করে। স্কিন, স্কিন তো প্রথম থেকে পড়ায় আসলাম, ইরেপশন, একজিমা, জেনারেলি এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর ওটা কিভাবে চুলকাবে, ইচিং করবে, বিছানায় গেলে সে তার বেশি হবে, এবং যখন সে বেটার ফিল করবে যখন ঠান্ডা দেবে। রোগীদের জিজ্ঞাসা করবেন যে আপনার একদিন মাঝে বের হয়েছে, এটা কখন ভালো লাগে, সে বলবে আমি যদি ঠান্ডা দিয়ে কোনো দেই তাহলে আমার ভালো লাগবে, আর যদি আমি বিছানায় যাই তাহলে আমার চুলকানি বাড়বে, সেখান থেকে রস হবে, রাত্রে আমি ঘুমাতে পারবো না। হ্যাঁ, এক কথা। এবং কি হবে, তার যে হার্টবিট জোস্টার, আমি যেটা বলছি এই হার্টবিট জোস্টার সেটা আছে, এবং ইচিং উইদাউট ইরেপশন, মানে চুলকাবে যেখানে সরাসরি চুলকাবে কিন্তু কোনো ইরেপশন নাই, ইরেপশন ছাড়া চুলকানি। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই মেজোরিয়ামের কথা একবার হলেও পারি। তো যাই হোক, এই আর মাইন্ড সম্পর্কে তো আমি আগে বললাম যে মেজোরিয়ামের মাইন্ড গুলা কি হবে, যে এরা হইতেছে যে যে কোনো কিছু পাপ করলেও সেটা ভেবে নিবে যে এইটা হচ্ছে পাপের একটা অংশ। হ্যাঁ, পাপের একটা অংশ, যে ভিতরে রাগ থাকবে, পরক্ষণে তারা কিন্তু সেটা অনুতপ্ত হয়ে যাবে, অনুতপ্ত হয়ে তারা অনুতপ্ত প্রকাশ করে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ক্লাস। খুব সংক্ষিপ্ত ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি।